মস্কো আঙ্কারা সম্পর্ক নষ্ট করতে রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে অভিযোগ এরদোয়ান ও পুতিনের। খতিয়ে দেখা হচ্ছে ফাতেউল্লাহ গুলেনের সম্পৃক্ততা। জার্মানির বার্লিনে লরি চাপায় হতাহতের ঘটনার সন্ত্রাসী হামলা সন্দেহ পুলিশের। হামলাকারী আফগানিস্তান অথবা পাকিস্তানের নাগরিক। প্রেসিডেন্ট হওয়ার শেষ ধাপ ইলেকটোরাল কলেজ ভোটেও ডোনাল্ড ট্রাম্পের জয়। দেশকে ঐক্যবদ্ধ করে সব মার্কিনী সরকার প্রধান হতে কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি। এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আলেপ্পো থেকে সরানো হচ্ছে অবরুদ্ধ বাসিন্দাদের। জাতিসংঘ কর্মকর্তাদের পাঠানোর বিষয়ে প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মস্কো আঙ্কারা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে তুরস্কের রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে হত্যা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন অভিযোগ করেছেন। হামলার সঙ্গে তুর্কি ধর্মীয় নেতা ফাতেউল্লাহ গুলেনের অনুসারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে আঙ্কারা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে উগ্রপন্থী মুসলিম সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন। এভাবে আকস্মিক গুলিবর্ষণ করা হয় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে। তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত তুর্কিদের চোখে রাশিয়া শীর্ষক এক চিত্র প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেছন থেকে অতর্কিত গুলি করা হয় তাকে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। প্রকাশিত ভিডিওতে দেখা যায় আলেপ্পোর অস্তিত্বকে স্মরণ করিয়ে হামলাকারী চিৎকার করে বলছে, আলেপ্পোকে ভুলে যেও না। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠান স্থলে উপস্থিত সবাই। হামলাকারী প্রথমে তার বন্দুক বের করে এবং রাষ্ট্রদূতকে গুলি করার পর কক্ষে উপস্থিত সবার দিকে বন্দুক তাক করে ধরে। গুলি করার পর সে আল্লাহু আকবার বলে চিৎকার করে বলেন, তুমি সিরিয়ার বেসামরিক নাগরিকদের খুন করেছো, তুমি বেঁচে যেতে পারবে না। এরপর দেখলাম রাষ্ট্রদূত মাটিতে লুটিয়ে পড়ে আছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু জানান, হামলাকারী 2.5 বছর আঙ্কারার দাঙ্গা পুলিশের কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিল। তবে গত জুলাইয়ে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর তাকে পুলিশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। হামলার পরপরই বিশেষ বৈঠক ডাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ায় চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই সন্ত্রাসী হামলা। তিনি জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। একটি তদন্ত দল তুরস্কে যাবে বলেও জানান তিনি। নিশ্চিতভাবেই রুশ তুরস্কের স্বাভাবিক সম্পর্ককে নষ্ট করতে এবং রাশিয়ার মাধ্যমে সিরিয়ায় চলমান শান্তি বিস্তার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এ হামলা করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও পুতিনের সুরে সুর মিলিয়ে বলেন, রাশিয়া ও তুরস্কের সম্পর্ক নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এ হামলা চালানো হয়েছে। দুদেশের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই উস্কানিমূলকভাবে এই হামলা চালানো হয়েছে বলে ফোনালাপে একমত হয়েছি আমি এবং ভ্লাদিমির পুতিন। আমার দেশের পক্ষ থেকে রুশ জনগণ ও ভ্লাদিমির পুতিনকে সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্ত প্রক্রিয়ায় রাশিয়াও অংশ নিতে চায় বলে আমাকে জানানো হয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। এই হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে তাতে এ ঘটনার সঙ্গে তুর্কি ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনের অনুসারীরা জড়িত কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তবে গুলেন নিজে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান তার উপদেষ্টা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন শোক প্রকাশ করেছেন। এ ঘটনার পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র নিন্দা জানিয়ে একে উগ্রপন্থী মুসলিম সন্ত্রাসীর কাজ বলে মন্তব্য করেছেন। পুরো বিশ্বকে এবার চিন্তাভাবনা পাল্টানোরও আহ্বান জানান তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে তীব্র গতিতে একটি লরি ঢুকে পড়ে 12 জন নিহতের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ পুলিশের। ঘটনাস্থল থেকে লরিটির চালককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি গত ফেব্রুয়ারিতে আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে বার্লিনে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটের 80 মিটার ভেতরে অতর্কিতভাবে ঢুকে পড়ে একটি বেপরোয়া লরি। এতে ঘটনাস্থলে নিহত হয় কয়েকজন, এছাড়া আহত হয় আরও অনেকে। ভেঙে যায় মার্কেটের ভেতরের কয়েকটি দোকানপাট। ঘটনার পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে টুইটার বার্তা দেয় তারা। আতঙ্কিত না হয়ে সবাইকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় এতে। ঘটনার কারণ সম্পর্কে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বার্লিন পুলিশ। ওই লরিটির লাইসেন্স প্লেট ছিল পোল্যান্ডের। হামলার পর চালককে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ। দুর্ঘটনার সময় চালকের সহকারী নিহত হয়েছে বলেও জানানো হয়। সম্ভবত দ্বিতীয় ব্যক্তি লরিটি চালাচ্ছিল। অবশ্যই এটি দুশ্চিন্তার বিষয়। জনগণকে আরো বেশি সতর্ক হতে হবে। লরিটির চালক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে জার্মানিতে আশ্রয় নেয় বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানায় দেশটির বার্তা সংস্থা ডিপিএ। ওই ব্যক্তি পুলিশের কাছে ছোটখাটো অপরাধী হিসেবে পরিচিত ছিল বলেও খবরে বলা হয়, কিন্তু তার সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে এ বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই। এদিকে গাড়িটির চালক চাচাতো ভাই বলে দাবি করেছেন লরিটির মালিক। সে সন্ত্রাসী হামলার মতো কোনো কাজ করতে পারে না বলেও জানান তিনি। খুব সম্ভবত গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলেও জানান লরিটির মালিক। এই ঘটনার পর জার্মান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার পর বার্লিনের সন্দেহজনক বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি রাস্তায়। এছাড়া জনসাধারণকে দুর্ঘটনাস্থল এলাকায় এড়িয়ে চলতে বলা হয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী সিরিয়ার পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কর্মকর্তাদের সেখানে পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সিরিয়া এ প্রস্তাব মেনে নিলেও একে তাদের বিরুদ্ধে পাশ্চাত্যের প্রচারণা অভিযানের অংশ হিসেবে মন্তব্য করতে ছাড়েনি। এদিকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আলেপ্পো থেকে অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাসের পর মাস অবরুদ্ধ থাকার পর সোমবার প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে পূর্ব আলেপ্পোর আলফুয়া এবং কেফরায়া শহরের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে দেখা যায়। পর্যবেক্ষণ সংস্থা জানায়, সোমবার বেশ কয়েকটি বাসে করে পূর্ব আলেপ্পো থেকে তাদেরকে বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরীয় সরকার ও জাতিসংঘের পক্ষ থেকে এসব বাসিন্দাদের বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দেয়া হয় বলে জানায় তারা। তুরস্কের পক্ষ থেকেও ইদলিব শহরে আলেপ্পো থেকে আসা মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ নানা ধরনের মানবিক সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। আলফুয়া এবং কেফরায়া শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চললেও পূর্ব আলেপ্পোর বহু এলাকায় এখনো শহর ছাড়ার অপেক্ষায় আছেন হাজার হাজার অবরুদ্ধ বাসিন্দা। প্রচন্ড ঠান্ডায় পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানবেতর জীবনযাপন করছেন তারা। আলেপ্পো আমাদের জন্মভূমি। ইনশাল্লাহ একদিন আবার আমরা আলেপ্পোয় ফিরে আসব। আমরা শুক্রবার থেকে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি আর তুষারপাতের মধ্যে রাস্তায় খোলা আকাশের নিচে রয়েছি। জানি না আমাদের অপরাধ কি। আলেপ্পো থেকে বিদ্রোহী এবং অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা কিংবা সেখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে শিগগিরই আলেপ্পোয় একটি পর্যবেক্ষণ দল পাঠাবে জাতিসংঘ। সোমবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব রাশিয়ার সমর্থনে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ফ্রান্সের উত্থাপিত ওই প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্র থেকে এই প্রতিনিধি দলের সদস্যদের বাছাই করা হবে। বিদ্রোহীদের সঙ্গে চুক্তি অনুযায়ী সুষ্ঠুভাবে আলেপ্পো থেকে বিদ্রোহী ও অবরুদ্ধ বাসিন্দাদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ চললেও পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে সিরিয়া সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা বলে উল্লেখ করেছেন জাতিসংঘে সিরীয় রাষ্ট্রদূত। আমরা মনে করি নিরাপত্তা পরিষদের কিছু কিছু সদস্য রাষ্ট্র এখনো তাদের সমর্থিত বিদ্রোহীদের রক্ষার পথ খুঁজছে। তারপরেও আমরা প্রস্তাবটিকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছি। আলেপ্পো পরিস্থিতি কিংবা সিরীয় সরকারের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে তা যেন সরেজমিনে গিয়ে পর্যবেক্ষক দলের সদস্যরা নিজেরাই অনুধাবন করতে পারে। এদিকে আলেপ্পোর সবশেষ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান টেলিফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র। এ সময় আলেপ্পো থেকে এর অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা কিভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয় বলে জানা গেছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সুইজারল্যান্ডের জিউরিখে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলা, আহত অন্তত 3। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটেও জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে 270টিরও বেশি পেয়ে তিনি নির্বাচিত হন। সোমবার এই ইলেকটোরাল কলেজের ভোট গ্রহণ হয়। এখানেও হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন ট্রাম্প।
ইলেকটোরাল ভোটের আগে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াকে রুখতে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প বিরোধীরা। তবে শেষ পর্যন্ত ইলেকটোররা ট্রাম্পকেই বেছে নেন। আর প্রেসিডেন্ট হওয়ার শেষ ধাপ পেরিয়ে ট্রাম্প আবারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করবেন। সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদের বাইরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ইসলামিক সেন্টারটি হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। পুলিশ বর্তমানে পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। ইসলামিক সেন্টারে তল্লাশি অভিযানে নেমেছে তদন্তকারী দল। The mosque said there was no political motive. Shot and killed at an Albanian mosque in the Swiss town of রাশিয়ায় মদের বিকল্প হিসেবে অ্যালকোহল সমৃদ্ধ বাথ লোশন পান করে অন্তত 48 জনের মৃত্যুর পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার দেশটির ইরকুটস্ক শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় অন্তত 57 ব্যক্তি ওই লোশন পান করেছে। তাদের মধ্যে এ পর্যন্ত 48 জন মারা গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানায় এ ঘটনায় এ পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে মিথানল সমৃদ্ধ হথর্নবেরির সুবাসযুক্ত ওই বাথ লোশনের বোতলগুলো সরিয়ে ফেলা হয়েছে। যদিও বোতলের গায়ে এটি খাওয়া যাবে না বলে সতর্কবার্তা দেয়া ছিল বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। ফ্রান্সে আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান ক্রিস্টিন লাগার্দে। এ কারণে তার পদে বহাল থাকার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। 2008 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন ক্রিস্টিয়ান লাগার্দে এক সালিশ নিষ্পত্তির মাধ্যমে প্রভাবশালী ব্যবসায়ী বার্নার্ড তাপিকে রাষ্ট্রীয় তহবিল থেকে 40 কোটি 40 লাখ ইউরো পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে লাগার্দে ব্যক্তিগত কোনো সুবিধা না নিলেও সরকারি কোষাগার থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া কর্তব্যে অবহেলার শামিল বলে জানান ফরাসি তদন্তকারীরা। তাদের ধারণা 2007 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সারকোজিকে প্রচারে সমর্থন দেওয়ার পুরস্কার হিসেবে বিতর্কিত ধনকুবের তাপিকে ওই অর্থ দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে আপিল করার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিনের আইনজীবীরা। যদিও ফরাসি ওই আদালতে আপিল করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, বিষমুক্ত রং ব্যবহার করে বাংলাদেশের উদ্যোক্তারা তৈরি করেছেন শাড়ি, কাপড় ও গামছা। কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব মেলায় প্রাকৃতিক রঙের সমাহার দৃষ্টি আকর্ষণ করেছে ক্রেতাদের। গত সপ্তাহে জব্দ করা মার্কিন আন্ডারওয়াটার ড্রোন যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে চীনা নৌবাহিনী ফিলিপিন্সের সুবিক উপকূলের 92 কিলোমিটার দূরে কাছে ড্রোনটি হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোনটি জব্দ করে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, আইনসম্মতভাবে দক্ষিণ চীন সাগরের পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই ড্রোনটি। শুক্রবার ড্রোনটি ফেরত পেয়ে চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন মার্কিন কর্মকর্তারা। শনিবার এক টুইটার বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রোন প্রসঙ্গে চীনকে চোর আখ্যা দেন। তবে মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীন সাগরের ওই অংশে আন্তর্জাতিক জলসীমার অংশ মানে না চীন। চীনের ফুজিয়ান প্রদেশে মাছ ধরার নৌকা ডুবে 11 জেলে নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় প্রদেশটির জংজু শহরের উপকূলীয় এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। মাছ ধরার সময় নৌকাটির সঙ্গে একটি জাহাজের ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে অন্তত 14 জন জেলে ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে 3 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজতে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার ও 15টি নৌকা পাঠানো হয়েছে। এয়ারবাসের কাছ থেকে 100টি যাত্রীবাহী বিমান কিনবে ইরান। সোমবার এ সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। চুক্তি অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি বিমান বুঝে নেবে ইরান।
এয়ারবাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে যে কোনো দিন এই চুক্তি স্বাক্ষর হবে বলেও জানায় তেহরান। তবে কয়েকটি মাঝারি এবং কয়েকটি বড় আকারের বিমান কেনা হবে সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি দুপক্ষের মধ্যে। এদিকে ইরানকে A320, A321, A330, A350 মডেলের বিমান সরবরাহ করা হবে বলে জানিয়েছে এয়ারবাস। এর আগে বোয়িং এর কাছ থেকে 80টি যাত্রীবাহী বিমান কিনে নেয়ার চুক্তি করে তেহরান। and added existing provisions of €4 for delays to Europe's biggest defence project. CEO Tom Enders pointed to the strong demand for its স্পেন সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে মাদ্রিদের রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম সরকার বিরোধী বিক্ষোভ। এ সময় বিক্ষোভকারীরা সরকারের নেয়া ব্যয় সংকোচন নীতি সহ বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। সরকারি ব্যয় কমাতে স্প্যানিশ সরকার দেশের মানুষকে বিপাকে ফেলেছে বলেও অভিযোগ করেন তারা। IMF এর তথ্য অনুযায়ী স্পেনে প্রতি বছর বেকারত্বের হার 3% বাড়ছে। সংস্থাটি জানায়, স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা আনতে এখনই পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বেকারত্বের হার বাড়ার ক্ষেত্রে গ্রিসের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। ভারতে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে এক লেখকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। রোববার বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কামালসি চাভরা নামে ওই ভারতীয় লেখককে আটক করে কেরালা পুলিশ। চাভারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জাতীয় সঙ্গীতের অবমাননা করেন। তবে পোস্টটি তার নিজের লেখা বইয়ের উদ্ধৃতি বলে দাবি করেন তিনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গত মাসে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে 12 জনকে আটক করে সরকার। ভারতে 2009 সাল থেকে 2015 সালের মধ্যে পুলিশ হেফাজতে অন্তত 600 ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। মানবাধিকার সংস্থাটি জানায়, হেফাজতে থাকা ব্যক্তিদের মৃত্যুর কারণে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের মৃত্যুর বড় কারণ অমানবিক নির্যাতন বলেও দাবি সংস্থাটির। তবে ভারতের পুলিশ নিয়মিতভাবে এসব মৃত্যুকে আত্মহত্যা, অসুস্থতা, পালানোর চেষ্টা কিংবা দুর্ঘটনা বলে উল্লেখ করে আসছে বলে অভিযোগ রয়েছে। ত্রিপুরার বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড ছিনিয়ে নিয়ে দৌড় দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বিধানসভায় এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বিধানসভার অধিবেশনে বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারের অভিযোগ নিয়ে সরকার ও বিরোধীদের সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। এ সময় বিরোধীরা মুলতবি প্রস্তাব জানালে তা খারিজ করে দেন স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ। এতেই মুহূর্তে চেহারা বদলে যায় অধিবেশনের। হঠাৎই স্পিকারের টেবিলে উঠে তার ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেন তৃণমূল বিধায়ক সুদীপ বর্মন। পরে অবশ্য ন্যায়দণ্ড ফেরত দিলেও কিছু সময়ের জন্য স্থগিত থাকে অধিবেশন। ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা 5.8 মাত্রার ভূমিকম্পে 2 জন নিহত হয়েছেন। সোমবারে আঘাত হানা এ ভূমিকম্পে আহত হয়েছেন আরও অন্তত 15 জন। এ কারণে একটি তেল শোধনাগারের উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এছাড়াও ভূমিকম্পের ফলে পর্যটন এলাকার 3টি হোটেল ধসে গেছে এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। চলতি বছরের প্রথম দিকে 7.8 মাত্রার ভূমিকম্পে একই এলাকা বিধ্বস্ত হয়। এতে 670 জন প্রাণহানি ছাড়াও দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোলোমন দ্বীপপুঞ্জে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারি করা হয়নি। উত্তর পশ্চিমাঞ্চলীয় কিরকিরা থেকে 80 কিলোমিটার দূরে সৃষ্ট ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে। এর আগে গত 9 ডিসেম্বর সোলোমন দ্বীপপুঞ্জে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে একজন নিহত সহ দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সংলাপ শেষ হয়েছে। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালাউদ্দিন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির যে সংলাপ, সেই সংলাপটি কিন্তু শেষ হয়ে গেছে। হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিলেন। তারা কিন্তু এখানে বৈঠক করেছেন। তারা কিন্তু 3টা থেকে এই বৈঠকটি শুরু হয়ে এই 4:30টার দিকে তারা কিন্তু বের হয়ে আসলেন। সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি প্রায় 1.5 ঘন্টার মতো এই বৈঠকটি চলেছে। আমরা একটু চেষ্টা করছি নেতা কথা বলছেন, তার কোনো পাই কিনা এখানে। মাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। একটু আবারও ধরার চেষ্টা করছি। রাষ্ট্রপতি ধৈর্য সহকারে শুনেছেন এবং উনি বলেছেন সমস্ত দলের সাথে আলাপ আলোচনা করবেন এটা। আর কোন সার্চ কমিটির নামটা আমরা কোথাও দেইনি, না কোনো প্রস্তাব আমরা করিনি। ধন্যবাদ। 5 দফা দাবি দিয়েছে, এই শুধু 5 দফা যেটা আছে। থ্যাংক ইউ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে তারা রাষ্ট্রপতির কাছে বেশ কয়েকটি প্রস্তাবনা তারা দিয়েছেন। সেই প্রস্তাবনার আলোকে রাষ্ট্রপতি ব্যবস্থা নেবেন, সেই ধরনের কথা কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা প্রতি 5 বছর পর পর যখন নির্বাচনের সময় আসে তখন নির্বাচন কমিশন কিভাবে পুনর্গঠন করা হবে সেই নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়, সেই নিয়ে যে একটি জটিলতা তৈরি হয়, সেই জটিলতা দূরীকরণে যাতে রাষ্ট্রপতি ব্যবস্থা নেন সেজন্য কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে বলা হয়েছে। কিন্তু সে ব্যাপারে দলের নেতারা কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে রাষ্ট্রপতি এই বিষয়টি নিয়ে এখন আপনার মন্তব্য কি আসলে? আলোচনা হয়েছে খুব সৌহার্দ্য পরিবেশে, ভালো পরিবেশে, কিন্তু কি আলোচনা হয়েছে এইগুলি দলের পক্ষ থেকে দলের মহাসচিব বলবেন। এটা আমি দলের পক্ষ থেকে বলার অনুমতি প্রাপ্ত নই। থ্যাংক ইউ। আপনি বলেন যে মানে আতিথেয়তা ঠিক ছিল, আজ খুব ভালো আতিথেয়তা, ভালো আলোচনা, ভালো পরিবেশে, সৌহার্দ্য পরিবেশ হয়েছে, আন্তরিক পরিবেশে। থ্যাংক ইউ। আমরা যে কয়েকজন জাতীয় পার্টির নেতার সঙ্গে কথা বললাম তারা কিন্তু সবাই একই ধরনের কথা বলছেন যে আসলে রাষ্ট্রপতি আন্তরিকভাবে তাদের সঙ্গে কথা বলেছেন। তারা জন্য যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন রাষ্ট্রপতি, তাদেরকে বলেছেন যে বিএনপির সাথে এর আগে রোববারে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারাও কিছু প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি আজকে জাতীয় পার্টির সঙ্গে যে প্রস্তাবনা পেয়েছেন সবকিছু মিলে আরো যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন, সংলাপ করবেন, সেই সংলাপে তাদের কাছ থেকে কথা শুনবেন এবং তাদের প্রস্তাবনাগুলো গ্রহণ করবেন। সব শেষে একটি যুক্তিযুক্ত একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন, সেই ধরনের কথাই রাষ্ট্রপতি জাতীয় পার্টির নেতাদেরকে বলেছেন। সেই তথ্য কিন্তু আমরা যখন বৈঠক শেষ করে জাতীয় পার্টির নেতারা বের হয়ে আসলেন তাদের কাছ থেকে কিন্তু সেই ধরনের তথ্যই আমরা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির কিন্তু সব নেতা এখান থেকে বৈঠক শেষে বের হয়ে গেছেন। কিছু তথ্য দিয়ে রাখি যে আজকে এই বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পাশাপাশি এখানে 18 সদস্যের প্রতিনিধি দল ছিল। প্রতিনিধি দলের মধ্যে এখানে ছিলেন পার্টির সিনিয়র কো ভাইস চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ছিলেন কো চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সহ 18 জনের প্রতিনিধি দল ছিলেন। তারা এখানে 8 দফার প্রস্তাবনা দিয়েছেন, পাশাপাশি 5টি সুপারিশ দিয়েছেন। 5টি সুপারিশের মধ্যে যে সুপারিশটি
গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে তারা বলছেন যে তারা এই নির্বাচন কমিশন গঠনের একটি স্থায়ী ব্যবস্থা চান। সেই স্থায়ী ব্যবস্থার জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন। সেটির ব্যাপারে তারা বলছেন যে একটি আইন প্রণয়ন করা যাতে হয়। সংবিধানে যে 118 এক ধারায় যে বিষয়টি রয়েছে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট আইন, সেই আইনটি এখন পর্যন্ত পাশ করা হয়নি। জাতীয় পার্টির পক্ষ থেকে খুব জোরালোভাবে এই বিষয়টি নিয়েই রাষ্ট্রপতির কাছে বলা হয়েছে যে এই আইনটি করা হলে এই বিষয়টির একটি স্থায়ী সমাধান হতে পারে বলে তারা মনে করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর এখান থেকে গিয়ে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির প্রধান যে কার্যালয় রয়েছে কাকরাইলে, সেই কাকরাইলে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে এই বৈঠকের বিষয়ে সামগ্রিক বিষয় সারসংক্ষেপ সেখানে তুলে ধরা হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সংলাপ শেষ হয়েছে। এই বিষয়ে বঙ্গভবনের বাইরে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিষমুক্ত রং ব্যবহার করে বাংলাদেশের একদল প্রকৃতিপ্রেমী উদ্যোক্তা তৈরি করেছেন বাহারি শাড়ি, কাপড় ও গামছা। অনেকটা নীরবে চলছে তাদের এই কার্যক্রম। প্রকৃতি থেকে রং নিয়ে তৈরি করা এসব পণ্য নিয়ে কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসবে হাজির হন ওই শিল্পীরা। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাঁদা ফুল, পান খাওয়ার খয়ের, সুপারি, পেঁয়াজ এমনকি রসুন থেকে বৈজ্ঞানিক উপায়ে রং সংগ্রহ করে তৈরি করা হয়েছে এসব বাহারি ডিজাইনের শাড়ি, নকশি কাঁথা, গামছা এবং এই শীতের চাদর। আছে হাত ব্যাগ, রুমাল এমনকি রান্নার কাজে ব্যবহৃত তোয়ালেও। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত বিজয় মেলায় বসে এসব প্রাকৃতিক রঙের তৈরি পণ্যের সমাহার, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। দেশীয় প্রকৃতি গাছগাছলা থেকে যে রংগুলো আসবে সেটা পরে ডিপেন্ডেন্ট করে দেশীয় মানুষ নিজেদের ইচ্ছা মতন একটা উৎপাদন করবে, সেইভাবে আমরা চেষ্টা করে একটা নতুন আইডিয়া শুরু করছি। এটার জন্য আমরা প্রবর্তনা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। যশোর জেলার ঝিকরগাছার নারিয়া গ্রামে প্রায় 300 নারী ও পুরুষ এই প্রাকৃতিক রং তৈরির কাজ করেন, যা এই পোশাক শিল্পের প্রধান উপাদান। কোনো প্রচার প্রচারণা ছাড়াই গত 5 বছর নীরবে এই কাজ করে চলছেন তারা। চারিদিকে পরিবেশ যেভাবে দূষিত, সবকিছুই যেভাবে দূষিত, তো সবাই এখন অর্গানিকের দিকে খুব ঝুঁকে গিয়েছে এবং এই অর্গানিক শাড়ি যদি পরা হয় আমার মনে হয় যে এটা লোকজন উপকৃত হবে। অচিরেই বাঙালি নারী পুরুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে প্রাকৃতিক রঙে রাঙানো এসব নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট শিল্পীরা। সময় সংবাদ, কলকাতা। বড়দিনের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বজুড়ে দিনটি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে খ্রিস্ট ধর্মের মানুষ। এই বিশেষ দিন উপলক্ষে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে শহরগুলো। অপার আগ্রহ নিয়ে এই আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে সবাই। জাদুকরী অনুভূতি কাজ করে যখন নির্জীব কোনো কিছুতে জীবনের সন্ধান পাওয়া যায়। হ্যাঁ, এমনটাই ঘটেছে ব্রাজিলের একটি বাড়ির সাজানো ক্রিসমাস ট্রিতে। পাখি এসে বাসা বেঁধেছে সেখানে। মা পাখিটা গাছের ডালে ঘর করে সেখানে দুটো বাচ্চার জন্ম দিয়েছে, আর ছোট্ট পাখির ছানা দুটো এখন ঘুরে বেড়াচ্ছে এ ডাল থেকে সে ডালে। কেমন বিস্ময়কর ব্যাপার দেখুন, আমি এমন কিছু আশাই করিনি। পুরো ব্যাপারটাই এত আনন্দের। আমি গাছ সাজাচ্ছিলাম আর মা পাখিটা তার বাসা তৈরি করছিল। আমাদের সাজানো শেষ হলো আর পাখির বাচ্চাগুলোরও জন্ম হলো, আর এখন তাদের চলে যাওয়ার সময় হয়ে আসছে। জীবনহীন ক্রিসমাস ট্রিতে এমন প্রাণের সন্ধানকে যিশুর জন্মদিনে ঈশ্বরের তরফ থেকে আগাম শুভেচ্ছা হিসেবেই দেখছেন বাড়ির বাসিন্দারা। গ্রিসের এথেন্সে কনসার্টের আয়োজন ও নৌকায় আলোকসজ্জার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের সব আয়োজন। শহরের মেয়র এই আলোকসজ্জার উদ্বোধনীর মধ্য দিয়ে বড়দিনের উৎসবের সূচনা করেছেন। বিগত কয়েক শতক ধরে গ্রিসের ঘরে ঘরে বড়দিন উপলক্ষে সাজানো হয় না কোনো ক্রিসমাস ট্রি, বরং চোখ ধাঁধানো সব ঢঙে সাজানো হয় বিভিন্ন রকম নৌকা। আর প্রতিবারের মতো এবারও বিশাল আকার নৌকা সাজানো হয়েছে সবার মাঝে এই উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে। ছেলে বুড়ো সবাই এসেছে চোখ ভরে এই আলোকসজ্জা দেখতে। কেউ বা আবার এই দৃশ্য ধারণ করে নিচ্ছে মোবাইল ফোনে। তবে গ্রিসে চলমান অর্থনৈতিক সংকটের কারণে এত আনন্দের মাঝেও সবার মনে যেন একরকম শূন্যতা বিরাজ করছে। অন্যদিকে রাশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে পুরনো কাঁচের উপকরণ তৈরির কারখানা ইয়োলোচকা ফ্যাক্টরি তাদের 150তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়দিনে ব্যবহৃত সব প্রতীকী বস্তু তৈরি করছে। ক্রিসমাসকে সামনে রেখে উৎসব সজ্জার কাজে ব্যবহারের জন্য লাখ লাখ অলংকার তৈরির পরিকল্পনা তাদের। এসব অলংকারের রঙের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে লাল ও সোনালী।
এই কারখানায় যা কিছু তৈরি হয় সবই কাঁচ দিয়ে। রাশিয়া ক্রিসমাসের জন্য ব্যবহৃত এসব অলংকারের দাম একটু চড়াই হয়, তবে এই কারখানা স্বল্প মূল্যেই সেসব জিনিস প্রস্তুত করছে। আমরা রাশিয়ার সংস্কৃতি অনুযায়ী কাজ করে থাকি। এগুলো সবই হাতে বানানো এবং আমরা এগুলো সাশ্রয়ী দামে বিক্রি করি। প্লাস্টিকের তৈরি সাধারণ একটা বল কখনোই আমাদের পণ্যের প্রতিযোগী হতে পারে না, বরং আমাদের তুলনা হয় ইউক্রেনের সঙ্গে, যেখানে এগুলোর বড় একটা অংশ উৎপাদনের কাজ হয়। এই কারখানায় আজ পর্যন্ত উৎপাদিত সবকিছু নমুনা সংরক্ষণের জন্য কারখানা ঠিক সামনে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। নোয়ারা শফিক, সময় সংবাদ। ভিডিও গেমস থেকে চলচ্চিত্র নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় ভিডিও গেমস নিয়ে বানানো হয়েছে চলচ্চিত্র, আর এরই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসতে যাচ্ছে ইউবিসফটের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অ্যাসাসিনস ক্রিড। বড়দিনকে সামনে রেখে আগামীকাল মুক্তি পাচ্ছে গেমস থেকে চলচ্চিত্রে রূপান্তরিত বহুল আলোচিত অ্যাসাসিনস ক্রিড। কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মস্কো আঙ্কারা সম্পর্ক নষ্ট করতে রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে, অভিযোগ এরদোয়ান ও পুতিনের। খতিয়ে দেখা হচ্ছে ফতেউল্লাহ গুলেনের সম্পৃক্ততা। জার্মানির বার্লিনে লরি চাপায় হতাহতের ঘটনা সন্ত্রাসী হামলা, সন্দেহ পুলিশের। হামলাকারী আফগানিস্তান অথবা পাকিস্তানের নাগরিক। প্রেসিডেন্ট হওয়ার শেষ ধাপ ইলেকটোরাল কলেজ ভোটেও ডোনাল্ড ট্রাম্পের জয়। দেশকে ঐক্যবদ্ধ করে সব মার্কিনী সরকার প্রধান হতে কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি। এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আলেপ্পো থেকে সরানো হচ্ছে অবরুদ্ধ বাসিন্দাদের। জাতিসংঘ কর্মকর্তাদের পাঠানোর বিষয়ে প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।